প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন কিছু কথা ছিলতে। আপনাদের সঙ্গে আছেন মোহাম্মদ জাকারিয়া, আর আমার সঙ্গে যিনি উপস্থিত আছেন তিনি সম্প্রতি ভারতের লখনৌতে অনুষ্ঠিত মিস্টার ইউনিভার্স 2024-এ তৃতীয় রানার আপ হয়েছেন। আমাদের সঙ্গে আছেন তরুণ মডেল ইমাম মাহমুদ রিফাত। আমরা কথা বলবো তার সঙ্গে। রিফাত, আপনাকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনি নিশ্চয়ই ভালো আছেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর দিস ওয়েলকাম। অ্যান্ড জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, কারণ একটা বড় একটা প্রজেক্ট থেকে এসেছি। ডেফিনেটলি অনেক ভালো লাগছে। এই যে মিস্টার ইউনিভার্সে অংশগ্রহণ করা, সব মিলিয়ে জার্নিটা কেমন ছিল? এটা একটু ডিফারেন্ট ছিল, কারণ হচ্ছে বাংলাদেশের জন্য ফার্স্ট টাইম ছিল মিস্টার ইউনিভার্স। এর আগে কখনো যায়নি। সো প্রথম আমার যে এক্সপেকটেশনটা ছিল যে আমার মাধ্যমে যাচ্ছে প্রথম, এটাই অনেক বড় একটা প্রাপ্তি ছিল। আমি পজিশনটা অ্যাকচুয়ালি আমার মাথায় ছিল না। তো তারপরে আবার হচ্ছে একটা পজিশন পাওয়া, সেকেন্ড রানার আপ, এটা অন্যতম একটা রেকর্ড হলো। কারণ আমাদের বাংলাদেশে এ যাবৎকালে এখন পর্যন্ত কোনো ইন্টারন্যাশনাল কোনো পজিশন পাইনি, মানে সবগুলো প্ল্যাটফর্ম থেকে। সো দুইটা রেকর্ড একসাথে হলো যে মিস্টার ইউনিভার্স ফার্স্ট আমার মাধ্যমে গেলো, ইভেন একটা পজিশন পেলাম ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ফার্স্ট টাইম বাংলাদেশের হয়ে। সো ওভারঅল সব অনেক কিছু ফেস করতে হয়েছে। মিস্টার ইউনিভার্স 2024-এ অংশগ্রহণের কথা কিভাবে মাথায় আসলো? ফার্স্ট অফ অল হচ্ছে আমার ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যে কাজ করাগুলো, এটার প্রথম শুরু হয় আমার ইউএসের একটা ব্র্যান্ড স্কাই ফরেস্ট। সো ওদের একটা ফটোশ্যুট করার মাধ্যমে আমার দেশের বাইরে কাজগুলো স্টার্ট হয়। তারপর আমি মুম্বাই ফ্যাশন উইক, যেটা জানেন যে একটা প্রমিনিয়েন্ট জায়গা, আর আমাদের দেশ থেকে খুবই রেয়ার, মানে 2-3 জন ছাড়া কেউ এখন পর্যন্ত কাজ করেনি, ওটাতে কাজ করা হয়েছে। দেন কলকাতাতে ফ্যাশনাবাদে আমি শো স্টপার হিসাবে ছিলাম। ম্যাগাজিন শ্যুট থেকে শুরু করে কিছু ফটোশ্যুট আমি কমপ্লিট করি। তো ওই টাইমের মধ্যে আমি আমার ওয়েবসাইটে নক পাই যে মিস্টার ইউনিভার্সের ব্যাপারটা আর কি। তখন ওদের ইনফরমেশনটা পাওয়ার পরে আমি অ্যাপ্লাই করার পরে হচ্ছে আমাদের ফার্স্ট যে সেগমেন্টগুলো ছিল টোটালি ছিল অনলাইন ভিত্তিক আর কি, আপনার অডিশন বা আপনার পিকচার থেকে সিলেক্ট। তো করার পরে হচ্ছে টোটাল টপ 20 একটা রাউন্ড নেওয়া হয়। তারপরে তো ওখানে আমি 5 দিন ছিলাম। 5 দিনে টোটালি আপনার সব কিছু ম্যানারিজম থেকে শুরু করে আপনি কীভাবে চলছেন, রানওয়াক থেকে শুরু করে ফটোশ্যুট, এভরিথিং তারা একটা জাজমেন্টের মাধ্যমে, ট্যালেন্টের মাধ্যমে তারা এই পজিশনটা দিয়েছে। এখানে অনেক প্রতিযোগী ছিলেন, প্রায় 20টি দেশ থেকে আগত। হ্যাঁ, তো সব মিলিয়ে তাদের সাথে যে বেশ কয়েকদিন ছিলেন আপনি, এই যে মিস্টার জার্নিটা অনেক ভালো ছিল। কারণ হচ্ছে আমি অনেকগুলো ভালো ফ্রেন্ড পেয়েছি, বিশেষ করে মিস্টার ইন্দোনেশিয়া বলবো আমি, থাইল্যান্ড ছিল বা মালয়েশিয়া ছিল, আমার রুমমেট ছিল। সো ওভারঅল তাদের সাথে ভালো লেগেছে, কারণ কালচারগুলো ডিফারেন্ট। মানে তাদের কালচার আমাদের টোটালি আলাদা। ইন্ডিয়ার সাথে যতটুকু সিমিলার ততটুকুও না। তো তারা অনেক কিছু জানতে পেরেছে, দেশ সম্পর্কে আমি অনেক মেসেজ দিতে পেরেছি। আর এখানে অনেকগুলো সেগমেন্ট ছিল, সেখানে আমি আমার দেশের জামদানি যেটা, ওটাকে আমি রিপ্রেজেন্ট করি। আর ওভারঅল দেশটাকে, আমার তো মেইন এখানে মানে পয়েন্ট অফ ভিউ ছিল আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে এসেছি। সো ওইভাবে আমি করেছি। আর সেক্ষেত্রে আমি ওদের কাছ থেকে একটা পজিটিভ ভাইব পেয়েছি যে না, বাংলাদেশ ইজ ভেরি নাইস। বাংলাদেশের মধ্যে কি কি পজিটিভ বিষয়গুলো বলেছে? প্রথম হচ্ছে যে আউটফিটগুলো ছিল আমার, টোটালি আমাদের কালচার। আমি ইন্সপায়ার যে আমাদের বিবি রাসেল ম্যাম, আমাদের লেজেন্ডারি ফ্যাশন ডিজাইনার এবং আমাদের ইন্টারন্যাশনাল মডেল বিবি রাসেল ম্যাম, তার মাধ্যমে হচ্ছে আমি অ্যাকচুয়ালি ইন্সপায়ার যে গামছার যে তৈরি আমাদের যে কালচারাল যে আউটফিটগুলো, এটা আমি নিয়ে যাই। তো ওরা দেখার পরে আমাদের ফ্যাব্রিক সম্পর্কে যে একটা আইডিয়া, যে ওয়ার্ল্ড ওয়াইড আমাদের যে একটা নাম রয়েছে ফ্যাব্রিকের জন্য, পোশাক শিল্প, এটা আমি তুলে ধরি। দেন আমার আর একটা আউটফিট ছিল, ওটাতে টোটাল বাংলাদেশের একটা ন্যাচার হ্যান্ডপ্রিন্ট ছিল। মানে আমাদের গ্রাম্য থেকে শুরু করে মেট্রো রেল, আমাদের পদ্মা সেতু, আমাদের সব কিছু আর কি ওইটার মধ্যে আমি তুলে ধরেছি একটা আউটফিটের মধ্যে। তো ওইটার সবাই একটু কিউরিওসিটি ছিল যে এই দেশটা অ্যাকচুয়ালি কেমন। রিফাত, ছবি অঙ্গনে আপনার আইডল কারা? ডেফিনেটলি মাসুদ পারভেজ হলেন আমাদের লিজেন্ডারি হিরো। কারণ আমার মনে হয় ওভারঅল দ্য প্যাকেজ ইজ দ্য রিয়াল হিরো। তার যদি আপনি পার্সোনাল লাইফ থেকে প্রফেশনালটাকে যা আপনি ডিটেলসটাকে দেখেন, বাট যেহেতু মডেলিং করছি সেক্ষেত্রে ডেফিনেটলি আমি দুজনকে আলাদা করে রাখি সবসময়, যারা হচ্ছে আমাদের ড্রিম মডেল, নোবেল ভাই আর মৌ আপু। আমার মনে হয় যে দর্শকদের কাছে মডেল বলতে এই দুজনের গ্রহণযোগ্যতা সবার প্রথমে। তার পরবর্তীতে আসলে আমার মানে ফ্যাশন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ডেফিনেটলি সৈয়দ আপু ইজ মাই মোস্ট ফেভারিট। শি ইজ ভেরি বিউটিফুল। আর ছেলেদের মধ্যে নিবিড়াদা নাহিদ ভাইয়াকে অনেক বেশি ভালো লাগে। ইভেন আসিফ আজিম ভাইয়া ডেফিনেটলি, কারণ উনি দেশকে অনেক প্রপারলিভাবে রিপ্রেজেন্ট করেছে দেশের বাইরে। যে আপনার ভবিষ্যৎ প্ল্যান কি, পরিকল্পনা কি, আপনি নিজেকে কোথায় দেখতে চান? আমার তো অ্যাকচুয়ালি আমি স্টাডি করেছি হচ্ছে আমার লিগাল প্রফেশন, ল নিয়ে। সো ডেফিনেটলি এটা তো একটা থাকছে। আর মিডিয়ার ক্ষেত্রে আমি যেহেতু মডেলিং থেকে স্টার্ট করেছি, এটা আমার হচ্ছে বলা যায় যে আমার স্টার্টিং পয়েন্ট। সো ডেফিনেটলি এটা অলওয়েজ থাকবে। তারপরে ডিপেন্ড করছে সিচুয়েশনের উপরে। যদি মনে হয় যে ভালো কিছু পাচ্ছি আমি স্টোরি বেস, ডেফিনেটলি সবার তো মেইন গোল থাকে ফিল্মের দিকে, বাট মেইন ফোকাস হচ্ছে মডেলিংয়ের জন্য, অ্যাজ এ ফ্যাশন মডেল হিসেবে স্টাবলিশ হওয়া। আপনি যখন আপনার নাম ঘোষণা হলো, আপনি যখন তৃতীয় হলেন,
তখন সেই মুহূর্তে আপনার অনুভূতিটা কেমন ছিল, মানে মঞ্চে তখন অ্যাকচুয়ালি আমার পার্সোনালি কোনো অনুভূতি ছিল না। যখন আপনি অ্যাটেন্ড করলেন তখন কি চিন্তা করেছিলেন যে আপনি তৃতীয় হবেন বা ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকবেন? ডেফিনেটলি না, কারণ আমি এটা না, কারণ আমি ট্রু বলতে চাই, কারণ আমাদের দেশে এখন পর্যন্ত যেহেতু এই ধরনের কোনো পজিশন আসেনি, আমার এক্সপেকটেশন ছিল যে ভালো কিছু করব পজিটিভলি। ইভেন আমি অনেক বেশি কষ্ট করতে হয়েছে এটার জন্য, যা যতটুকু দেশকে রিপ্রেজেন্ট করা যায় নিজের দিক থেকে। আর যখন এই ধরনের একটা সিচুয়েশন, মানে আমাকে যখন অ্যানাউন্স করা হলো যে সেকেন্ড রানার অফ বাংলাদেশ, মিস্টার বাংলাদেশ, তখন আমার পার্সোনালি কোনো ফিল ছিল না, কারণ শুধুমাত্র মাথায় একটা ওয়ার্ড ছিল বাংলাদেশ। সো বাংলাদেশ যে ওয়ার্ডটা যখন বলেছে, এইটা অ্যাকচুয়ালি আমাকে অনেক বেশি এনার্জি দিয়েছে। কারণ হচ্ছে আমার মনে হয় না যে তখন আমি অ্যাজ এ মডেল হিসাবে ওখানে রিপ্রেজেন্ট, আমার মনে হচ্ছে হোল বাংলাদেশ আমার সাথে। আমার ডেফিনেটলি ওইখানে কেউ ছিল না, তো একটু প্রবলেম ছিল যে মানে অনেকেই সাপোর্ট করবে, এটা তো পৃথিবীর ন্যাচার যে সবাই আমাকে ভালোবাসবে না। বাট যখন বাংলাদেশ ওয়ার্ডটা বলেছে যে সেকেন্ড রানার, আমার মনে হচ্ছে যে হোল আমি বাংলাদেশের মধ্যে আছি, বা হোল বাংলাদেশ আমার সাথে, আমার একসাথে আছি। বিচারকদের কোন কথাটা বা কোন কথাগুলো আপনার সবচেয়ে ভালো লেগেছিল? আমাদের অনেকগুলো সেগমেন্ট থাকে, তার মধ্যে একটা ছিল ডান্স সেগমেন্ট। সো একজন বলেছে যে তুমি অনেক ভালো ডান্স করো, ডেফিনেটলি। সো এটা আমি আগেও শুনেছি। ইভেন হচ্ছে আপনি যেটা বললেন হাসির ব্যাপারটা, যে তোমার স্মাইলিংটা সুন্দর, অ্যাকচুয়ালি এটা কি মানে একটা পার্সনের উপর ডিপেন্ড করে। যেমন আমি মডেলিং ইন্ডাস্ট্রিতে অনেক শুনেছি যে ইউর স্মাইল ইজ ভেরি গুড। ইভেন আমার টিচাররা বলে তোমার স্মাইলিং অনেক হরেবল, ইউ লুক সো প্রিটি, বা অনেক ফটোজেনিক, মানে তোমাকে রিয়েল একরকম বা তোমার ফটোতে আর একরকম লাগে। কিন্তু সব থেকে ঊর্ধ্বে আমার যেটা টাচ, মাইন্ডে টাচ লেগেছে, সেটা হচ্ছে যে একটা কথাই, যে তুমি তোমার দেশকে অনেক বেশি ভালোবাসো। আগের রিফাত, অর্থাৎ মিস্টার ইউনিভার্স হওয়ার আগের রিফাত আর এখনকার রিফাত, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মাঝখানে তো নিশ্চয়ই মানে একটা চেঞ্জ তো হয়েছে। তারা কিভাবে আপনার সাথে এখন ট্রিট করে? আমার মধ্যে যে পার্থক্যটা এসেছে সেটা আমি বলতে চাই যে রেসপন্সিবিলিটিটা। আগে একজন মডেল ছিলাম, আর এখন হচ্ছে দেশের একটা বাহক। কারণ হচ্ছে মিস্টার ইউনিভার্স এটা একটা বড় একটা ট্যাগলাইন, সেখানে আবার যদি হয় যে সেকেন্ড রানার আপ, দ্যাটস মিনস রেসপন্সিবিলিটি অনেক বেশি। রিফাত কেন মডেলিং করতে চাইলো, মডেল হতে চাইলো? আমি অ্যাকচুয়ালি নট লাইক ফর মডেলিং, আমি অ্যাকচুয়ালি আই লাভ টু শোকেস মাই সেলফ, লাইক হচ্ছে ক্রিয়েটিভ প্ল্যাটফর্মগুলো ভালোবাসি। দ্যাটস ওয়াই আমি কিন্তু আমার প্রফেশন নিয়েছি লিগ্যাল প্রফেশন। মানে আমার এই ধরনের কোনো কাজ ভালো লাগে না যে আমি একটা টাইম নিয়ে কাজ করবো, একটা স্যালারি নিয়ে মারা যাবো। গার্লফ্রেন্ড এই ধরনের টাইম অ্যাকচুয়ালি নেই। আপনি যেহেতু মিডিয়া করেন, আপনিও জানেন যে আমাদের কাজ, যারা ক্রিয়েটিভ প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে শিল্পকে নিয়ে, তাদের অনেক বেশি টাইম দিতে হয়, অনেক বেশি। আমাদের ইভেন মডেল হিসেবে যারা আমরা অন স্ক্রিনে কাজ করি, আমাদের কিন্তু পার্সোনাল লাইফে অনেক টাইম দিতে হয় নিজের কেয়ারিংয়ের জন্য। সো ওভারঅল হয় না। বাট ফ্যাশনটাকে ভালোবাসি, মডেলিংটাকে ভালোবাসি, দ্যাটস আমি এখানে এসেছি। আর তাছাড়া তো ক্রিয়েটিভ প্ল্যাটফর্মকে ভালোবেসি। আর প্রফেশন তো অনেকগুলো জাজ করে দেখলাম, আমার মনে হয় না যে আদার্স কোনো প্রফেশন রয়েছে বেটার। রিফাত প্রেম করে কয়টা? সিঙ্গেল, পিওর সিঙ্গেল। এটা কি বিশ্বাসযোগ্য? হ্যাঁ, কারণ হচ্ছে মিস্টার বাংলাদেশ প্রেম করে না। না, এটার একটা রিজন, মিস্টার ইউনিভার্স প্রেম করে না। হ্যাঁ, এটার একটা রিজন আমি বলছি কেন এটা রিয়েলিস্টিক। কারণ আমি চাই না আমার লাইফে কেউ বলুক আমি তার এক্স। আমি যদি কাউকে মানে লাভ করি, কারণ রিলেশনশিপ চাই, তাকে আমি বিয়ে করবো। সো আমি কখনোই কারো এক্স হতে চাই না। সো মানে এটা যেন না বলতে পারে মিস্টার ইউনিভার্স রিফাত সে তো আমার এক্স। যে বলবে সে বলবে সে তো আমার লাইফ পার্টনার। সো যদি কখনো যাই, ডেফিনেটলি তাকে আমি বিয়ে করবো। বাট এই সিচুয়েশনে আমার বিয়ে করার মতো টাইম না, কারণ আমি বাচ্চা ছেলে। সো এটা ডেফিনেটলি পরে। আর যারা মডেলিং আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো যে পজিটিভলি আসুন, পেশেন্টটা অনেক বেশি থাকতে হবে। কারণ হচ্ছে ধৈর্য ছাড়া কোনো কিছুই পসিবল না, মডেলিং তো একদমই পসিবল না। কারণ হচ্ছে এটা একটা লং জার্নির ব্যাপার। আর যদি মডেলিং না, আমি বলবো শিল্প নিয়ে যদি কাজ করতে চায়, ডেফিনেটলি আগে দেশকে ভালোবাসতে হবে, তারপরে মডেলিংয়ের কথা চিন্তা করতে হবে। রিফাত, এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিলেন, এই জন্য আপনাকে আবারও অনেক ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে আমাকে ইনভাইট করার জন্য। ইভেন অনেক ভালো লাগলো, কারণ হচ্ছে অ্যাপ্রিসিয়েটটা যে পাচ্ছি আপনাদের কাছ থেকে, এটাই হচ্ছে মেইন পাওয়া। কারণ আমি দেশকে রিপ্রেজেন্ট করেছি আমার মাধ্যমে। ইভেন আমি আসার পরে আপনারা যেভাবে আমাকে ওয়েলকাম করছেন, এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। সো সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, দেশবাসী ভালো থাকুক। প্রিয় দর্শক, এই ছিল আজকের কিছু কথা ছিলতে। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।